দিচ্ছেন। কাল যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশে ফিরে আসেন তখন তো আপনার কথা এমন থাকবে ভাই। হ্যাঁ, এই যে আজে বাজেও যে কিছু কমেন্টস আসে না তা না, আমি তাদেরকে জিজ্ঞেস করি তখন দিবেন ইনশাল্লাহ। আপনাদের তো রেকর্ড গুলো থাকবে, ডিলিট করবেন না প্লিজ। উপদেষ্টারা সেফ এক্সিট চান, উপদেষ্টারা সেফ এক্সিট চান, তার মানে উপদেষ্টারা তো যদি এখন সেফ এক্সিট চান আর আমরা সেফ এক্সিট দিয়ে দিই, তাহলে তো পূর্বাতর সকল অপরাধের থেকে বড় অপরাধ যারা সেফ এক্সিট চাচ্ছে। ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমাকে হুমকি দামকি কেন দিচ্ছেন আমার এটা জানা নাই, কিন্তু আমি আজ এইটা বলি, যখন জালিমের জুলুম তার সমস্ত সীমা অতিক্রম করে তখন মহান রাব্বুল আলামিন তাদের জন্য সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আদর্শ নির্বাচনের কথা বলব। আদর্শ নির্বাচনের ক্ষেত্রে আমাদের দেশে রাজনৈতিক দলের আদর্শ নির্বাচনের ক্ষেত্রে আমরা যে বিষয়টা মেনে আসি সেটা হলো আমার বাবা করেছেন, আমার দাদা করেছেন, আমাকেও করতে হবে। এখন আমার দাদা যখন করেছেন তখন আর্থসামাজিক অবস্থা কেমন ছিল, কি প্রেক্ষাপটে করেছেন, আমার বাবাও কখনো জিজ্ঞেস করেছেন কিনা সেই ব্যাপারটা আমরা অনেক সময় আমরা মাথায় নিয়ে নিই। খেয়াল করে দেখেন 1947 সালে যখন দেশ ভাগ হয় তখন যে আর্থসামাজিক অবস্থা ছিল, আমরা কি পরিধান করতাম, আমরা কি ধরনের খাবার খেতাম, আমাদের জীবন প্রণালী গুলো কেমন ছিল, আর আজকে আমরা কিভাবে আছি, কিভাবে চলছি, এই দুইয়ের মাঝে একটা ফারাক বিবেচনা হয়। এই কথা শুরু করার শুরুতেই বলছি, গোলাম মাওলা রনি ভাই সাবেক এমপি, অত্যন্ত প্রথিত যশা এই দেশের অনেক বড় সোসাইটি, উনি একটি কথা বলেছেন যে তাকে প্রবোধের বিষয় বলেছে না রনি ভাই। অ্যাডভোকেট ফজল করিম মুবিনরা যে জায়গা থেকে প্রস্থান করে সেখানে আর ফিরে যায়। অ্যাডভোকেট ফজল করিম মুবিনরা যে জায়গা লিড করে সেখানে আর কখনোই ফিরে যায় না, একমাত্র মৃত্যুই সেখানে ফেরাতে পারে। অ্যাডভোকেট ফজল করিম মুবিনরা কারো মুখাপেক্ষী হন না, মুখাপেক্ষী হন তার রবের। অ্যাডভোকেট ফজল করিম মুবিনরা কোনো চাপে বা ভয়ে বা প্রলোভনে বিচলিত হয়ে যাওয়ার মানুষ। তাদের কণ্ঠ বোঝার সক্ষমতা আপনার আছে, তাদের চোখ দেখার সক্ষমতা আপনার আছে। কোনো ভয়ে ভীত হয়ে যাওয়ার মতো ব্যক্তি অ্যাডভোকেট ফজল করিম মুবিনরা হয় না। ইতিমধ্যে অনেকেই লিখছেন, জসিম মিয়া, জাহাঙ্গীর ভাই সহ সবাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী এবং সমর্থক বৃন্দের প্রতি আমার রয়েছে অবনত মস্তকে কৃতজ্ঞতা। আর যারা আমাকে ঘৃণা করতে চান তারা আরো ঘৃণা করতে পারে। যারা আমাকে দেখলে বা আমার কথা শুনলে যাদের দাঁত কিরকিরে উঠে তারা আরো ঘৃণার জলে ভাসতে পারে, কিন্তু আমি বলে দিচ্ছি আমি অহিংস নীতিতে বিশ্বাস করি। আমি হিংসার আঘাত হিংসা দিয়ে করতে চাই না। ভাই, রাজনৈতিক দল বাছাই করতে পরিবার গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ পরিবারের যে আমাদের যে পারিবারিক বন্ধন থাকে সেই পারিবারিক বন্ধনই আমরা বেড়ে উঠি। সেই পারিবারিক বন্ধনে আমার পিতার আদর্শ, আমার বড় ভাইয়ের আদর্শ, আমার দাদা যেভাবে চলাফেরা করেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সাথে প্রতিটি দেশপ্রাণ মানুষকে স্মরণ করতে হবে, উনি যখন ওই সিদ্ধান্তটা নিয়েছিলেন তখন উনি কেন নিয়েছেন বা কেন। আমি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কথা বলবো, আমি বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি আওয়ামী মুসলিম লীগের সকল আদর্শ মেনেই থাকতেন তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হতো না। তাই আদর্শিকভাবে দল চেঞ্জ করা বলে না, ওনার সেই লিডারশিপ ছিল, উনি একটি দল তৈরি করতে পেরেছেন। আমাদের মতো মানুষের সেই সক্ষমতা নাই যে আমরা দল তৈরি করতে পারবো বা দল তৈরি করবার কোনো প্রয়োজন এই দেশে আছে। যেহেতু আদর্শিক ভিত্তিতে
আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী সমর্থক। আদর্শিক ভিত্তিতে আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আদর্শিক কারণে আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেহেতু সেখানে যারা পারিবারিকভাবে ঐতিহ্যভাবে তারা এই দলটি করে আসছেন, সেই পারিবারিক ঐতিহ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বা যারা এই দলটি করছেন না, ওনাদের ওইটা আদর্শিক ব্যাপার থাকলে সেটাও ঠিক আছে, সেটাকেও সম্মান। কিন্তু আপনারা একটি খেলে নিবেন, হুজুর মাওলানা ভাসানী ওনার নেতৃত্বের কাছে সর্বপ্রথম মুসলিম লীগ মুখ থুবড়ে পড়ে আফটার 1947। আওয়ামী মুসলিম লীগ এই সারা দেশে ছড়িয়ে যায়। কিন্তু দুইজন নেতার কথাই চিন্তা করবেন, হুজুর ভাসানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদের দুইজনেরই লক্ষ্য ছিল ঢাকা, বাংলাদেশকে নিয়ে। হুজুর ভাসানীর লক্ষ্য ছিল পিন্ডির দাসত্ব থেকে মুক্তি নিয়েছি, দিল্লির দাসত্ব করবার জন্য নয়। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা ছিল, যেহেতু দেশটা পিন্ডির হাতে, পিন্ডির লোকজনের দিকে জিম্মি আছে, তাহলে দিল্লির সাহায্য ছাড়া পিন্ডির হাত থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু দুইজনই বাংলাদেশের ছিলেন, বাংলাদেশের জনগণের জন্য ছিলেন। যে কারণে হুজুর ভাসানী একটা মাত্র গুণ, সততা দেখেও মুগ্ধ হয়েছে। এখন হুজুর ভাসানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বাংলাদেশের নেতা। হুজুর ভাসানী সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চোখে সেই 250 বৎসরের জঞ্জাল থেকে মুক্তির বিষয়টি দেখেছি। দলীয় আদর্শ বিবেচনা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আপনার আদর্শ আপনার, প্রথমে ব্যক্তির আদর্শ। ব্যক্তি যদি ভাবেন তার আদর্শে এগুলা দরকার, যেমন আমি বলেছি তাকে সৎ হতে হবে, মেধাবী হতে হবে, কারিশমেটিক লিডারশিপ হতে হবে, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হতে হবে, ধর্মনিরপেক্ষ হতে হবে। এই ক্ষেত্রে যদি কেউ কোনো কারণে ওনার আদর্শে এই বিষয়গুলো নাই থাকতে পারে, তা আমি কি বলবো উনি মুর্দাবাদ? না, আপনি আপনার আদর্শের জায়গায় ঠিক আছেন, আমি আমার আদর্শের জায়গায় ঠিক আছি। তখন একজন ব্যক্তি চুজ করবেন তার প্ল্যাটফর্মটা কোথায়। তাহলে তার প্ল্যাটফর্ম যে দল, রাজনৈতিক দলের সাথে মিলে যাবে, সেই রাজনৈতিক দলকে উনি মনে করবেন ওনার আদর্শিক জায়গা। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগকে আমি আমার ব্যক্তিগত আদর্শিক জায়গা দেখেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার আদর্শিক নেতৃত্ব হিসেবে দেখেছি, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমার আদর্শিক নেতা হিসেবে দেখেছি। এর মাঝে আর কোনো কথাই নেই। এখন আসেন পদ পদবীর বিষয়। আসলে পদ পদবী দিয়ে কি করব ভাই? বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের দেশরত্ন, গণতন্ত্রের মানুষ কন্যা, দেশরত্ন, বাংলাদেশের স্থিতিশীলতার প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, ওনার দলের কর্মী সমর্থকরা, আমার আদর্শিক ভাইয়েরা আমাকে যে ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসার কাছে তুচ্ছ হয়ে যায় সকল পদ, সকল স্থান। সেই পদের কাছে আপনি মন্ত্রী হন, এমপি হন, বাংলাদেশ আওয়ামী লীগেরও যে কোনো পদে আসে, সেই পদ ম্লান হয়ে যায়। কারণ এই কঠিন সময়ে যেভাবে আমার কথার সাথে আপনারা আমার পাশে এসেছেন, আপনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারব। আপনারা যারা আমার ফেসবুক প্রোফাইলে আছেন, আপনারা দেখতে পারবেন আমি আমার সংস্কারের কথাগুলো একা একাই বলেছি। 100 লাইক, 50 লাইক, 200 লাইক, 300 লাইক, আমি লাইকের কমেন্টসের চিন্তা করে আমি আমার কথা থামিয়ে দিই। আমি কে আমার পাশে থাকলো সেই কথা বিবেচনা করে আমি আমার রাস্তা থেকে সরে যাইনি। আজও ভাসে যেদিনে এপিপি পদ থেকে আমি পদত্যাগ করেছিলাম, ওই জার্নালিস্ট সাহেব আজকে আমার সাক্ষাৎকার নিয়েছে, নিউজ টাইম বিডি।
উনি আমার সাক্ষাৎকার যখন নেবে, ডিসি সাহেবের অফিসেরই একটা কেরানি বা ক্লার্ক মহোদয়, উনি আমাকে বললেন এইখানে দাঁড়িয়ে করবেন না, আপনি ওই পাশে যান। আমি সম্মান জানিয়েছি, আমি সরে গেছি। আমি সেই দিনেরও সেই সাক্ষাৎকারে বলা আছে যে একদিন মানুষ কিন্তু বলতে শুরু করেছে আগের সরকারই ভালো ছিল, আগের নেত্রী ভালো ছিল। তাই এটা আজকে নতুন করে বলছি না, আপনারা দেখবেন এর আগে আমার জিডি করা আছে। আমি তখন এপিপি পদে রাষ্ট্রের অংশ ছিলাম। আমি বারবার বলেছি রাষ্ট্রের অংশ হিসেবে আমাকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের কর্তব্য, কারণ আমি রাষ্ট্রের স্টেট লয়ার ছিলাম। আজকে যারা বলেন যে আমাকে অ্যারেস্টের বিষয় কি, কত ধরনের আঘাত প্রতিঘাতের শিকার হয়ে আমি আজকে এই পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নৌকায় উঠেছি একজন নৌকার সদস্য কর্মী সমর্থক হিসেবে, সেই কথা আপনাদের অনেকেরই অজানা, সেই কথা আপনারা অনেকেই জানেন না। তাই বারবার আমি কেন আসলাম, অমুক দলের নেতা, অমুক কিছু, আপনাদের সবার কাছে আজকে আমি অনুরোধ করব, আপনারা এই ধরনের বক্তব্য দিবেন না। আপনারা লিখবেন, ওই যে খুব ভদ্র মহিলা সাংবাদিক, আমার এই মুহূর্তে নামটা খুব একটা মনে পড়ছেন না, ভদ্র মহিলা আমার প্রথম যখন সাক্ষাৎকার নিয়েছেন, ওই ভদ্র মহিলা আমাকে বলেছিলেন প্রথা বিরোধী রাজনীতি। খুব দারুণ সাংবাদিক উনি, আর দেশি আন্তর্জাতিক বিষয়ে উনি ভালো সাংবাদিক। আসলে আমার পরিচয়, আমি একজন প্রথা বিরোধী রাজনীতি, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী। আর বাংলাদেশের দেশপ্রেমিক, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আরো নাম না জানা যত ধর্ম আছে, তারাও আমাকে বরণ করে নিয়েছে। সেই ভালোবাসায় সিক্ত আমি, রিক্ত আমি, দেবার আমার কিছুই নেই। আমি কি দিতে পারবো? আমি কিছুই দিতে পারবো, আমার দেবার মতো কিছু না। আমি কখনো হিংসার আগুনকে প্রতিহিংসা দিয়ে জ্বালাতে চাই, কিন্তু সবাইকে মনে রাখতে হবে সবকিছুরই একটা সীমা থাকে। আমাকে যেমন বলা হচ্ছে, আমিও বলছি আমি বাংলাদেশ আওয়ামী লীগ করি, বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী সমর্থক। আমার পদ পদবি, আমার ভবিষ্যৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারণ করবেন। সেই ক্ষেত্রে আমি কোনো রাজনৈতিক দলের কথাও বলছি না। আপনারা খেয়াল করে দেখবেন, অলরেডি জামায়াত নেতার একটা স্বীকারোক্তি দেখতে পেলাম যে 5ই আগস্টের বিষয়টা ছিল ওনাদেরই আদলে করা আন্দোলন, উনি স্বীকার করেছেন সেই কথিত কথা। কিন্তু দেখেন, আমাদেরও কথা ছিল যে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমার আদর্শিক মিল, তার মানে আমি এটা বলি না বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে থাকতে পারবে। আমি এটা বলি না এই দেশ যেমন তারও, এই দেশ আমার, ওনারাও প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসবে। আমি বলেছি ওনারা যদি ক্ষমা চেয়ে থাকেন, যদি কথাটি টেনেছে, আমরা তখন বলেছি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিবেশ নির্ধারণ করবে, আসলে কি সত্যি ক্ষমা চেয়েছেন কিনা। কিন্তু এর মানে কি বলেছি যে বাংলাদেশ জামাতে ইসলামকে নিধন করে দিতে হবে? না ভাই, আমরা কাউকে নিধনের রাজনীতি করি না, কিন্তু সবাইকে একটা সীমারেখায় থাকা উচিত। কারণ যারা আজকে প্রয়োজনে স্বার্থে দেখছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থা খারাপ, তাই তারা অনেক বড় বড় ডায়লগ দিচ্ছেন। কাল যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশে ফিরে আসেন, তখন তো আপনার কথা এমন থাকবে ভাই। হ্যাঁ, এই যে আজে বাজেও যে কিছু কমেন্টস আসে না তা না, আমি তাদেরকে জিজ্ঞেস করি, তখন দিবেন ইনশাল্লাহ। আপনাদের তো রেকর্ড গুলো থাকবে, ডিলিট করবেন না প্লিজ। বাংলাদেশ আওয়ামী লীগের যদি সুদিন আসে, তখন আপনাদের কথাগুলো যেন এমনই থাকে। আর যদি না থাকে, তাহলে আপনারা মুনাফেক ছিলেন, এটা পরিষ্কার। তো ব্যক্তি কি চিন্তা করবেন রাজনৈতিক আদর্শ বিবেচনার ক্ষেত্রে? ব্যক্তি চিন্তা করবেন সততা, দেশপ্রেম, মেধা, ধর্মনিরপেক্ষতা, নেতৃত্ব। এর মাঝে যদি কোনো একটা জিনিসও আসে, তাহলে আপনি ধরে নেবেন সেই রাজনৈতিক দল, সেই নেতা আপনার নেতা, সেই রাজনৈতিক দল আপনার দল।
এবং প্রত্যেকটা বিষয় আপনি নিরপেক্ষভাবে স্কেল দিয়ে বিবেচনা করবেন এবং ওইখান থেকে আপনার প্ল্যাটফর্মটা আপনি বিবেচনায় নেবেন। এটা আদর্শিক কারণে হতে পারে, দেশপ্রেমে হতে পারে, নেতৃত্ব মুগ্ধ হয়ে হতে পারে। এখন যদি কোনোটার উত্তর না মিলে তাহলে আপনি রাজনীতি থেকে বিরত থাকবেন। আর যদি আপনার পছন্দের যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে আছে তাকে আপনি পছন্দ করতে পারেন, তাকে আপনি বেছে নিতে পারেন। এখন আমার আদর্শের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ, নৌকা মার্কা, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মিলেছে। আমি এসেছি, আমি কাউকে ছোট করছি না, কোন রাজনৈতিক দলকে ছোট করছি, কিন্তু আমার কথা খুব পরিষ্কার। আমি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক হিসেবে আমি আছি এবং যে কোনো পরিণতি আমার আসুক তা বরণ করতে প্রস্তুত। মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ কথাটা বাদ গিয়েছিল, মুসলিম লীগ মুখ থুবড়ে পড়েছিল। কেন? 47-এর সময় যে স্বপ্ন আমরা দেখেছিলাম যে পশ্চিম পাকিস্তান মুসলমান, কিন্তু 47 দেশ ভাগের পরেই তাদের শাসন শোষণ, তাদের সেই কঠিন নির্যাতনের সামনে বুঝে উঠতে বাকি ছিল না যে আসলে ইসলামের কথা বলে আমাদের উপরে যে পাশবিক নির্যাতন পাকিস্তান সামরিক জান্তারা দিয়ে যাচ্ছিল সেটা শুধুমাত্র ধোঁকা মাত্র। সেই কারণে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগকে এদেশের প্রতিটি মেহনতি মানুষ তাদের নেতা হিসেবে বঙ্গবন্ধুকে তাদের মাথা টাচ করে নিয়েছে। আর এরই ফলশ্রুতি ঐতিহাসিক রেসকোর্স ময়দান এবং বঙ্গবন্ধু সেই রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণ। আপনারা খেয়াল করে দেখবেন, এর আগে আমার রাষ্ট্র সংস্কারের ব্যাপারে কথা ছিল, কিন্তু আসলে রাষ্ট্র সংস্কারের ব্যাপারেও মূলত তো সংস্কারটা একটা জায়গায় হওয়া উচিত, দুর্নীতিমুক্ত এবং যিনি সঠিক নেতৃত্বে আছেন। অবৈধ সরকার কর্তৃক যে 1 বছর সময় গিয়েছে, যেখানে বারবার কথা আসছে যে উপদেষ্টারা সেফ এক্সিট চান, উপদেষ্টারা সেফ এক্সিট চান, তার মানে উপদেষ্টারা তো যদি এখন সেফ এক্সিট চান আর আমরা সেফ এক্সিট দিয়ে দেই, তাহলে তো পূর্বাতন সকল অপরাধের থেকে বড় অপরাধ যারা সেফ এক্সিট চাচ্ছে। আপনারা খেয়াল করে দেখেন, যারা এখন সেফ এক্সিট চাচ্ছে তারা তো আগের থেকে বড় অপরাধ করেছে। যে আপনারা যেইভাবে চেতনাকে নিয়ে যান না কেন, আপনাদের কাছে নতুন বাংলাদেশ আশা করেছিল বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আবার বাংলাদেশে গুনছে কেন? কারণ আপনারা ব্যর্থ হয়েছেন। আপনারা ব্যর্থ হয়েছেন মানুষকে ব্যক্তিগত নিরাপত্তা দিতে, সামাজিক নিরাপত্তা দিতে, দুর্নীতি আটকাতে। ক্লিয়ারলি শুনেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আবার কেন ফিরে এসেছে বাংলাদেশে? ফিরে এসেছে আপনারা দুর্নীতি আটকাতে পারেননি, আপনারা মানুষের ব্যক্তিগত নিরাপত্তা দিতে পারেননি, মানুষের মত প্রকাশের স্বাধীনতা দিতে পারেননি, মানুষের রাজনৈতিক দল বিবেচনায় মানুষের অন্তরায় কেন আছে? তাহলে অবশ্যই এই কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা আবার এসেছে। আজকে আপনারা যদি সঠিকভাবে রাষ্ট্র সংস্কার করতেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা তো আসতো না ভাই। এই কথাটা তো পরিষ্কার, এই কথাটা তো কেউ অস্বীকার করতে পারবেন না। আপনারা কেউ অস্বীকার করার মতো না। আজ মাননীয় প্রধানমন্ত্রীর কথা আমি নাই বলতাম, আমি তো বলেছি, আমি নাই বলি, মানুষ ভয়ে বলছে না, কিন্তু আমি নাই বলতাম। কিন্তু এক সময় এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মুমিন অবশ্যই বলতো। আর কিশোরগঞ্জের এই মাটি আপনাদেরকে মনে রাখতে হবে যে যুদ্ধের সময় বঙ্গবন্ধু যখন চলে গেলেন, অবশ্যই বঙ্গবন্ধু বলে গিয়ে যখন অ্যারেস্ট হলেন সেই রাতে বঙ্গবন্ধু তো আর বলে যান নাই যে এইভাবে জাতীয় সরকার গঠন করতে হবে, এই করতে হবে। কিন্তু আমাদের সেই মহান নেতারা, আমাদের কিশোরগঞ্জের সন্তান সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ
এবং এই যে মনসুর সাহেব কামারুজ্জামান সাহেব, তারা যখন সরকারটি গঠন করেছিলেন, তারা কি এই আশায় ওনারা এই দেশের মন্ত্রী হবেন, মিনিস্টার হবেন? না, ওনাদের রাজনৈতিক দূরদর্শিতা। এর আগেও এদেশে বাংলাদেশ আওয়ামী লীগের সংকটকালে অবশ্যই যুগ শ্রেষ্ঠ ভদ্রলোক জিল্লুর রহমান, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্যার এবং আমাদের কিশোরগঞ্জের সন্তান সৈয়দ আশরাফুল ইসলামও বাংলাদেশ আওয়ামী লীগের জন্য করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটি ওপেন প্ল্যাটফর্ম। আপনারা যারা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক আছেন, তারাও জেনে রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ওপেন প্ল্যাটফর্ম। এইখানে কেউ যদি মুজিবীয় আদর্শে বিশ্বাসী হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী হয়, বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী হন, তাহলে আপনারা এই দল এবং সমর্থকদের জন্য কথা বলতে পারবেন। আর আমি তো সবাইকে অনুরোধ করব যে আপনারা আপনাদের দলের কথা বলেন, আপনাদের প্ল্যাটফর্ম থেকে, আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে, আপনাদের মিছিলে মিটিংয়ে আপনারা কিভাবে বেটার। কিন্তু আপনারা কেন বারবার আমার কাছে এই ধরনের প্রশ্ন, আমাকে এই ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, আমাকে হুমকি দামকি কেন দিচ্ছেন, আমার এটা জানা নাই। কিন্তু আমি আজ এইটা বলি, যখন জালিমের জুলুম তার সমস্ত সীমা অতিক্রম করে, তখন মহান রাব্বুল আলামিন তাদের জন্য সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করে। জালিমের জুলুম, নষ্ট লোকের দুষ্টামি যখন সর্বোচ্চ অবস্থান, সর্বোচ্চ জায়গা থেকে তাদের এই নষ্টামি আর দুষ্টামি আর ষড়যন্ত্র চলতে থাকে, তখন মহান রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে শাস্তি প্রদান করে। কারণ তারা শাস্তি ছাড়া আর কিছুই ভয় পায় না, তারা শাস্তি ছাড়া আর কোনো কিছুকে ভয় পায় না। তাই আজকে আমার শেষ বক্তব্য, অবশ্যই প্রতিটা প্রাণের সম্মান আছে, প্রতিটা জীবনের দাম আছে। তাই আমরাও কখনো বলবো না যে এই দেশে থাকা কোনো মানুষের জীবনে আর কখনো ভয়াল মৃত্যুর থাবা পড়ুক রাজনৈতিক কারণে, কারো বাড়ি উঠুক, কারো বারবার মামলা হামলায় কেউ পড়ুক। কিন্তু কারো এই ধরনের অবাধ্যতা, কারো এই ধরনের নষ্টামি দুষ্টামি, অবশ্যই তাকে মহান রাব্বুল আলামিনের দরবারে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবে। আমি এখনো এদেশের প্রতিটি আওয়ামী সমর্থকদেরকে, এখনো গণতান্ত্রিক রাষ্ট্র এটা, এখনো এই দেশের যুদ্ধের পরিবেশ হয়নি যে আমরা লাঠি সোঁটা নিয়ে রেডি হওয়ার কথা বলছি। আমরা শুধু আমাদের দেশের কথা বলছি, আমাদের দশের কথা বলছি, আমার ভাবনা বলছি। এই যে জুবায়ের খান কথা বলতেছেন, হ্যাঁ আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে দেখে বলতেছেন জুবায়ের খান, কিন্তু আপনারা জুবায়ের খানরা মনে রাখবেন, আপনাদের পরিণতি বাংলাদেশ দেখবে ইনশাআল্লাহ। আপনাদের পরিণতি অবশ্যই বাংলাদেশ দেখবে, এবং এই পরিণতি কতটা ভয়াবহ হবে জুবায়ের সাহেব, এই পরিণতি কতটা ভয়াবহ হবে সেটা আপনারা দেখতে পারবেন। আজকে গোলাম মাওলা রনি স্যার বলেছিলেন যে দেশে আওয়ামী পন্থী হলে সেই আমার কথা, ভারতে অন্তত ভারতে যাওয়ার সুযোগ আছে, কিন্তু যারা ভিন্নপন্থী হয়েছেন সেই তারা কোথায় যাবেন সেই ব্যাপারটাও চিন্তা করবেন। আমি বলতেছি যে সবাইকে মত প্রকাশের স্বাধীনতায় রাখেন, চলাফেরার স্বাধীনতায় রাখেন। দেশটা কারো বাবারই না, দেশটা আপনার আমার সকলের। আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে, রাজনৈতিক দল বিবেচনার স্বাধীনতা আছে। আপনি আপনার রাজনৈতিক দল করেন, আপনি আপনাকে রাজনৈতিক ভাবে সামনের দিকে নিয়ে যান। এবং এই যে হারুনুর রশিদ ভাইও বলছেন, খুব বলেন ভাই, আমরা রেসপেক্ট করি, কিন্তু এটা সীমা ছাড়িয়ে যাবেন না হারুন ভাই। কারণ আপনি আপনার কথা আপনার ফেসবুকে, আপনি আপনার দলের কথা বলেন। আমি বারবার বলছি, বাংলাদেশ আওয়ামী লীগের আমি একজন কর্মী সমর্থক হিসাবে আমার কথা আমি বলছি, আমার দলের নেতৃত্ব, আমার দলের কর্মী সমর্থকরা আমাকে বলছে, সেই কথা বলছি। আমরা বলছি যে দেশ সঠিকভাবে চললে তো সেই কথা আসতো না। আজকে দেশ সঠিকভাবে চলেনি, তাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়োজন পড়েছে, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়োজন পড়েছে। আর সত্যি কথা বলতে কি, আমাকে একজন ভদ্রলোক বলেছে, আসলে অহিংস নীতিটা হলো এই দেশের সাধারণ মেহনতি মানুষের জন্য, আর পানিশমেন্ট এসে দাঁড়ায় তাদের জন্য
যারা মুখের কথা কাইরা নিতে চায়। মুখের কথা কারা কাইরা নিতে চেয়েছিল বাঙালি, সেটা প্রতিটি বাঙালি, বাংলাদেশি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক তারা সকলেই জানেন। এই সময় আপনার মুখে কথা বলার সময়, এই সময় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কথা বলার সময়, এই সময় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কেন প্রয়োজন এই দেশে এইটা নিয়ে কথা বলার সময়, এই সময় আগামী নতুন বাংলাদেশ নির্মাণের সময়। তাই আমি সবাইকে অনুরোধ করব, আসুন প্রতিহিংসা, শত্রুতা, শত্রু ভাবাপন্ন মনোভাব, ওপরের চিন্তা বাদ দিয়ে আমরা নিজের দিকে খেয়াল করি, নিজের পরিবারের দিকে খেয়াল করি, নিজের দলের দিকে খেয়াল করি, নিজেদের চিন্তা আদর্শ যেটা আছে সেটা নিয়ে কাজ করে যান, অন্যকে হেয় প্রতিপন্ন করে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু শেখ হাসিনা, জয় বাংলাদেশের মেহনতি মানুষের, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। আর সবাইকে বলবো, অনুরোধ করবো, এই যে আমার হাত, আমি তো এখানে এই যে আপনার করি যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি ডান হাত উঠালেও দেখা যায় বাম হাত উঠে, তাই আপনারা কেউ এটাকে অন্যভাবে নিবেন না আশা করি। আর এটা আমার ডান হাতই আমি উঠাই, কিন্তু এই যে ফ্রন্ট ক্যামেরা থাকায় আপনাদের কাছে এটা বাম হাত উঠে। আমি সবার কাছে আশা করব এবং বর্তমান অসাংবিধানিক সরকারকেও বলবো, অতি দ্রুত আপনি পদক্ষেপ নিন, আপনার পদক্ষেপ নেন। আপনার পদক্ষেপের উপরে বাংলাদেশের প্রতিটি প্রাণ, প্রতিটি মানুষ এবং মানুষের জীবনের ঝুঁকি আছে। আপনি দ্রুত সিদ্ধান্ত নেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর নতুবা ইতিহাস আস্তাক্ষরে নিক্ষিপ্ত হবেন আপনি। তাই আপনার কাছে শেষ অনুরোধ থাকবে আমাদের, আপনি অতি দ্রুত আপনি সিদ্ধান্ত নিন। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তনের সুযোগ আপনি করে দিন, এই আমাদের কামনা। সকল ফেসবুকে যারা ছিলেন, আমার পাশে আছেন, যারা আমাকে সাহস জুগিয়েছেন, যারা আমার পাশে আছেন, আমাকে উপদেশ দিয়েছেন, আমাকে পরামর্শ দিচ্ছেন, বাংলাদেশে প্রতিটি নাগরিক, প্রতিটি সুনাগরিক যিনি বাংলাদেশে বিশ্বাস করেন, বাংলাদেশি হিসাবে বিশ্বাস করেন, বাঙালি হিসাবে বিশ্বাস করেন, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী এবং সমর্থক বৃন্দ, আপনাদের কাছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আজ রাত 10টায় হয়তো একটা লাইভে আসার কথা, উনি মেবি বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বড় নেতা, উনিও হয়তো বা থাকতে পারেন। আপনাদেরকে অনুরোধ করব দেখার জন্য, আপনারা থাকবেন, আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমার সত্যিকারের সেই বন্ধু যারা বিপদে আমার দিকে তাকিয়েছেন। তাই একজন সত্যিকারের মানুষ হিসাবে আমি আপনাদের এই ঋণ কখনো ভুলবো না, কখনো ভুলবো না, কখনো ভুলবো না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু শেখ হাসিনা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।